যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের গলায় জুতার মালা দেয়া হয় বা তার বাসা থেকে তার স্ত্রী সন্তানের সামনে থেকে তাকে জুতা পেটা করে তারপরে তাকে ধরে নিয়ে আসা হয়, এই প্রেক্ষাপট এটা কেমন হবে? আসলে এটা কি কল্পনাও করা উচিত? সেটা হলো কথা। আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স কত, এবং তার স্ত্রী সন্তানের সামনে থেকে তাকে যদি কেউ এভাবে জুতা পেটা করে বা তার গলায় জুতার মালা দিয়ে তারপরে তুলে নিয়ে আসে, তাহলে এরকমের নিন্দনীয় জঘন্যতম কাজ যারাই করবে নিঃসন্দেহে তারা মানুষ নামের এক ধরনের অমানুষ। এখন এই সকল মানুষ নামের অমানুষ যারাই আছেন তারা বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের দোসর। কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কেন বললাম, অন্য কাউকে নিয়ে কেন বললাম না? এর কারণ একটাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আমলে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তার গালে জুতা থেকে মেরে তার গলায় জুতার মালা দিয়ে তার স্ত্রী সন্তানের সামনে থেকে ৮০-৮৫ বছর বয়সী একজন মানুষ মব জাস্টিসের শিকার হলো। তাকে জুতা থেকে তার গালে তার স্ত্রী সন্তানের সামনে বসে মারা হলো, তার গলায় জুতার মালা দেয়া হলো। এখন এই যে কার্যগুলো যারাই করছে, এই কার্যগুলো কিভাবে করতে সাহস পায়, কেন করছে এবং কাদের ইন্ধনে করছে? তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্নেরই একটা উত্তর আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্ধনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আমলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কারণ আপনি একটা জিনিস জানবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আমলে যেই সকল দুর্নীতি হবে সবগুলোর দায়ভার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় এসে বর্তাবে। এ কথাটার কি তাৎপর্য? এ কথাটির তাৎপর্য এই জায়গাতেই যে কোন সন্তান যদি খারাপ পথে চলে যায়, সেই সন্তানের যত খারাপ কর্ম সেগুলোর দায়ভারও যেমন তার বাবা এবং তার মাকে ভোগ করতে হয়, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে তার এই সকল কর্মকাণ্ডের দায়ভার তাকেই ভোগ করতে হবে। এছাড়াও আরো একটি কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই সকল যে মব জাস্টিসের নামে যে সকল নিন্দনীয় এবং সবচেয়ে জঘন্যতম কাজ বাংলাদেশে হচ্ছে, এই সকল কাজগুলো অন্য কোন সরকারের আমলে হয় নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও যারা রাজাকার ছিলেন, সেই রাজাকাররা যে কি সকল কার্যক্রম করছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত। কারো মাকে আবার কারো বোনকে তুলে নিয়ে দিয়েছে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে, এবং সেই জামাত ইসলামের ইন্ধনে তারা যে বাংলাদেশের সকল খুঁটিনাটি খবরাদি, কোথায় মুক্তিযোদ্ধা ঘাঁটি আছে, কোথায় নূতন মুক্তিযোদ্ধা ক্যাম্প করেছে, কোন বাসায় সুন্দরী মেয়ে আছে, কার বউ দেখতে সুন্দর, জামাত ইসলামের লোকজনই তৎকালীন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের কানে পৌঁছে দিত। এখন কথা হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু সেই সকল রাজাকারের সাথে এই যে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তার সাথে যেটা করা হলো, এটা কিন্তু সেই রাজাকারদের সাথেও করা হয় নাই। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা যেভাবে নির্যাতিত হয়েছে তাদের ছাত্রদের কাছ থেকে, এবং যেইভাবে বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের জোর করে জুতার মালা গলায় দিয়ে, কাউকে থাপ্পড় মেরে, কাউকে অস্ত্রের ভয় দেখিয়ে এরকমের মব জাস্টিসের সমন্বয় করে শিক্ষকদের পদত্যাগের যে একটা তুমুল ঝড় ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তৈরি হয়েছিল, সেই ঝড় বন্ধ হলেও বর্তমান সময় কিন্তু তার মব জাস্টিসের যেই ঝড় সেটা বন্ধ হয়নি। বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মীরা এখন এটা দাবি করছে যে বাংলাদেশে এখন আর মব জাস্টিস নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসও বিবিসি, আল জাজিরা এবং
দেশি বিদেশি আন্তর্জাতিক সকল গণমাধ্যমে তার যে প্রেস ব্রিফিং বা তার যে কথাবার্তা বলেন সেখানে তিনি স্পষ্ট করে এই বিষয়টি বলেন যে বাংলাদেশে এখন আর মব জাস্টিস হচ্ছে না। এটা কি হলো? এবং বাধ্য হয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে এটা দায়িত্ব প্রশাসনের। তো প্রশাসনকে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দায়িত্ব দিয়ে রেখেছেন যে দায়িত্ব পালন করলে বাংলাদেশের এই সকল মব দুর্নীতি কমে যাবে? তো এই জন্যই কথাটা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গলায় যদি কেউ জুতার মালা দেয় বা তার গালে যদি কেউ জুতা থেকে জুতা পেটা করে, তখন সেটা বিচিত্র হওয়ার কিছুই থাকবে না। কারণ এই বাঙালি জাতিকে এই জুতার মালা গলায় দেয়া, জুতা থেকে গালে মারা এবং এই ধরনের মব ভাইলেন্সের যে সকল নতুন কাঠামো, এগুলো পূর্ববর্তী সময়ে বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত ছিল না। সেটা সাবেক নির্বাচন কমিশনের নুরুল হুদা বলেন বা বাংলাদেশে কোনো শিক্ষক শিক্ষিকা যেভাবে নির্যাতিত হয়েছে তাদের কথা বলেন বা যারাই মব জাস্টিসের শিকার হয়েছে, কোনো দিনও বাংলাদেশে এ ধরনের কৃষ্টি কালচার ছিল না। তো এই কৃষ্টি কালচার সৃষ্টি করেছেন কে? এ ধরনের কৃষ্টি কালচার ডক্টর মোহাম্মদ ইউনূসই সৃষ্টি করেছেন। কারণ তার আমলেই তো এ ধরনের কৃষ্টি কালচারের জন্ম হয়েছে বাংলাদেশে। এখন একটা কথা আছে বাংলায় যে তোমারে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, এটা তো বাস্তব কথা যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে। এই যে মব জাস্টিস ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে গেলেন, আপনি আগের প্রেক্ষাপটটা আপনার অন্য রকমের ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে আছেন। এখন কথা হলো এই রাজনৈতিক প্রেক্ষাপটে থাকতে গেলে আপনার কিছু শত্রু হবে, কিছু মিত্র হবে। যখন আপনার হাতে ক্ষমতা থাকবে না, তখন আপনার মিত্র যারা আছে তারা আপনার ক্ষতি না করলেও যারা আপনার শত্রু আছে তারা যে আপনার ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি আছে? কোনো লাইবিলিটি আছে? কোনো গ্যারান্টি নাই বা কোনো লাইবিলিটিও নাই। এবং আপনার যে আপনার শত্রুরা ক্ষতি করবে এটা 100% আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ আজকের আপনি যেই মব ভাইলেন্সের সৃষ্টি করলেন বাংলাদেশে, সেটা যে আপনার দিকে ফিরে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই, সেটা তো সময়ই বলে দেবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তার গলায় জুতার মালা পরিয়ে তার স্ত্রী সন্তানের সামনে থেকে যেভাবে তিনি জুতা পেটা খেতে খেতে মব ভাইলেন্সের শিকার হলেন, এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদার কথা। তিনি বর্তমান সময়ে যে মব ভাইলেন্সের শিকার হলো সেটি নিয়ে সামাজিক গণমাধ্যম তোলপাড়, কিন্তু আমি এই সকল তোলপাড় বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধুমাত্র দুটি কথা বলবো: কারা জন্ম দিল এই মব ভাইলেন্স এবং এই মব ভাইলেন্সের দ্বারা বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখলো। প্রথমেই একটা কথা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার পরে বাবা মায়ের স্থান, বাবা মায়ের পরে শিক্ষক শিক্ষাগুরুর স্থান। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের এই সকল সুশীল শিক্ষিত সমাজ, বাংলাদেশের বর্তমান সমাজের ছাত্রছাত্রীরা 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে মব ভাইলেন্সের নামে বাংলাদেশের শিক্ষকদের সাথে যে ধরনের অসৎ আচরণ, কাউকে জুতার মালা গলায় দেয়া, কাউকে জুতা পেটা করা, কোন শিক্ষকের গালে থাপ্পড় মারা, কাউকে বিভিন্ন রকমের মব জাস্টিসের শিকার করে পদত্যাগ করতে বাধ্য করা, এই সকল কর্মকাণ্ড আমরা দেখে আসছি।
এর পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন রকমের সমাজের উচ্চবিত্ত এবং যারাই সম্মানীয় ব্যক্তি আছেন তাদেরকে যেভাবে মব ভাইলেন্সের নামে অপমান অপদস্থ করা হচ্ছে, কাউকে জুতা পিটা করা হচ্ছে, কারো গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, এই সকল মব জাস্টিস সৃষ্টি করে চলেছেন তারা কারা? এই মব জাস্টিস যারাই সৃষ্টি করেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম নিজস্ব লোক, যার ফলে বাংলাদেশের কোনো প্রশাসন এই মব জাস্টিস সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিতে পারে না। আমি এখানে অবশ্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ব্যর্থতার কথা স্বীকার করব, কারণ বর্তমান সময়েও বাংলাদেশের রাজপথে সেনাবাহিনী অবস্থান করছে। সেনাবাহিনী রাজপথে থাকাকালীন সময় কিভাবে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা তিনি কিভাবে এরকম মব জাস্টিসের শিকার হলেন? ওই রকমের একজন বৃদ্ধ বয়সী ৮০-৮৫ বছর বয়সী মানুষ তার স্ত্রী সন্তানের সামনে যদি তাকে কেউ জুতা থেকে মারে বা তার গলায় জুতার মালা দিয়ে তাকে যদি পুলিশের হাতে তুলে দেয়া হয়, এর থেকে তো তার মৃত্যুদণ্ডও অনেক ভালো ছিল। তো এই সকল মব জাস্টিস যারাই সৃষ্টি করেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত নিজস্ব লোক। তিনি ফেসবুকে এসে স্ট্যাটাস যতই দেন যে এগুলো প্রশাসনের দায়বদ্ধতা, এখন যখনই প্রশাসনের কাছে যাওয়া হবে বা প্রশাসন এই মব জাস্টিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তখন সেই প্রশাসনিক কর্মকর্তার যে চাকরি থাকবে সেই গ্যারান্টি বা সেই লাইবিলিটি কে দিবে? কারণ এই মব জাস্টিসের সদস্যরা সবাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সদস্য। ভারতের বাস্তবমুখী একজন গায়ক যার নাম নচিকেতা চক্রবর্তী, তিনি তার একটি গানের ভিতরে এই কথাটি বলেছেন। ডাক্তার নিয়ে সেই গানটি, আমি সম্পূর্ণ গানটি বলবো না, জাস্ট দুটো লাইন বলতে চাই। সেই গানের ভিতরে এরকমের কিছু কথা ছিল যে ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, ওদের আছে ক্লিনিক আর চেম্বার, ও ডাক্তার। এর পরবর্তীতে হলো, তোমার গৃহিণী যে গয়না পরে, দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অভক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার, ও ডাক্তার। তার মানে হচ্ছে এটাই যে ওই ডাক্তারেরও একদিন অসুখ হবে এবং তার যে নিয়মের বেড়াজাল বা সে যেভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের রোগ ব্যাধির নাম করে ভুয়া টেস্ট রিপোর্ট এগুলো দিয়ে যে টাকা পয়সা ইনকাম করেন, সেইভাবে সেও যদি কখনো অসুস্থ হয় তাহলে তার মতনই তাকে কোনো ডাক্তার একদিন চিকিৎসা করবে। এখন এই যে মব জাস্টিস, এ ধরনের শব্দের সাথে বাংলাদেশের মানুষ, বাঙালিরা কোনো দিনও পরিচিত ছিল না। কেউ জানতো না যে মব জাস্টিস করা যায় বা মব মানে কি। এখন এই মবের সৃষ্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলেই হলো। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে মব জাস্টিস নামে এই কথাটি সৃষ্টি হলো, প্রকৃতি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দিবে? ডাক্তারের মতন যে ডাক্তারের অসুখ হলে তারই দেখানো পথে তাকে কোনো এক ডাক্তার চিকিৎসা করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে নিজস্ব মব বাহিনী তিনি যে সৃষ্টি করলেন, এখন তার ক্ষমতা যখন শেষ হবে তখন তারই সৃষ্টি করা এই মব ধারা তাকেই অপমান লাঞ্ছনা এগুলো সহ্য করতে হবে। যে ধরনের অপমান লাঞ্ছনা নুরুল হুদা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা তারা সহ্য করেছে। তো সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা সে যখন এ ধরনের মব জাস্টিসের শিকার হলেন, তার পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে
একটি পোস্ট করলেন যে কি এটার তদন্ত করে কঠিন বিচার করা হবে এবং বাংলাদেশে এখনো যে এই সকল মবের সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে এর জন্য দায় প্রশাসন। কি একটা অবস্থা, মানে নিজে চুরি করবে আবার নিজেই চোর ধরাবে কিভাবে? এই যে মব বাহিনী কার, এটা কারোরই অজানা নাই। হয়তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায় আছেন, তার সামনে কেউ একথা বলতে পারছে না। কোন গণমাধ্যম কর্মী বলেন, কোন পুলিশ প্রশাসন বলেন, কোন সাধারণ মানুষ বলেন, এই মব বাহিনী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একথা কেউ বলতে পারছে না। কেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায় আছেন। কিন্তু সবারই কিন্তু এই বিষয়টা জানা যে এই মব বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারই মব বাহিনী সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদাকে মব সন্ত্রাসীর মাধ্যমে তার স্ত্রী সন্তানের সামনে থেকে যেভাবে জুতার মালা গলায় দিয়ে তার গালে জুতা মেরে তার বাসা থেকে নিয়ে আসা হলো, সেই বিষয়টিকে বাংলাদেশের মানুষ দেশি বিদেশি এবং আন্তর্জাতিকভাবে কেউই ভালো চোখে নেয়নি। ঘটনাটির পরবর্তী সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে এ ধরনের একটি পোস্ট দিলেন। এখন বললেন যে বিচার হবে, সেই বিচারে ভুক্তভোগী কারা হবে? সেই বিচারে ভুক্তভোগী হবে আওয়ামী লীগের নেতা কাতারা। এখন বুঝছেন বিষয়টা কি? মানে চুরিও করব আবার চোরেরও বিচার করব, সবকিছুই বাহির দিয়ে হবে। মানে কথাটি এরকমের যে এক মরছে জামাই আর এক মরছে পুতের বউ, পুতের বউ মানে ছেলের বউ, সব পরের উপর দিয়ে গেছে, আমার কিছুই হয় নাই। ঘটনাটি সেরকমের হবে। তো যাই হোক, কথা হচ্ছে এই যে নচিকতার গানের সাথে মিল রেখে এবং প্রকৃতির সাথে মিল রেখে যদি আপনি বিচার বিশ্লেষণ করতে যান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল শেষে তার গলায়ও এভাবে জুতার মালা দিয়ে তাকে জুতা পেটা করে এ ধরনের অপমান অপদস্থ বা লাঞ্ছিত করবে। কারা করবে? এই বাঙালিরাই করবে, এই বাংলাদেশের জনগণই করবে। কারণ এই যে মব সৃষ্টি করে গেলেন, তাদের কৃষ্টি কালচার এখন বাংলাদেশের মানুষের ব্লাডের ভিতরে ঢুকে গেছে। তো এবারে আসুন জেনে নেই যে লোকটি মব জাস্টিসের শিকার হয়েছে, সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা, তার ব্যক্তিগত জীবন নিয়ে। ব্যক্তিগত জীবনে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি ডিসি ছিলেন, সচিব ছিলেন এবং সাবেক নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। এখন কথা হলো, সাবেক নির্বাচন কমিশনের প্রধান হওয়ার আগ পর্যন্ত কেউ তার নামে একটি দুর্নীতির ছিটাফোঁটাও দেখাতে পারবেন না। আমার ভিডিওগুলো যারাই দেখতেছেন বা যারাই এই ভিডিওটি দেখবেন, কেউ যদি নির্বাচন কমিশনের প্রধান হওয়ার আগ পর্যন্ত নুরুল হুদার নামে একটা দুর্নীতির কথা জানেন বা বলতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে আপনি কমেন্ট করে জানিয়ে যান। আমি আপনাকে 100% চ্যালেঞ্জ করছি যে নির্বাচন কমিশনের প্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি একজন 22 ক্যারেট স্বর্ণের মতন নিখুঁত একজন মানুষ ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো ছিটাফোঁটাও ছিল না। এখন রাজনীতি এমন একটা জিনিস যেখানে আপনি ফেরেশতাও যদি হয় আল্লাহর, সেও যদি ওই রাজনীতির সংস্পর্শে যায়, তাহলে তার গায়েও পচা আবর্জনা, দুর্গন্ধযুক্ত ময়লা এগুলো লেগে যাবে। এখন ঘটনা সেটি হয়েছে, তিনি যখনই সচিব থেকে নির্বাচন কমিশনের প্রধান হলেন, তখন বিএনপি তার নামে একটি মামলা করেছিল যে দিনের ভোট রাতে হয়েছে। সেই মামলায় তার বাসা থেকে তাকে জুতার মালা পরিয়ে জুতা পেটা করে সেই 80-85 বছর বয়সী একজন মুক্তিযোদ্ধাকে তার স্ত্রী সন্তানের সামনে থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে মব জাস্টিসের বর্তমান প্রেক্ষাপট। তিনি আদালতে দাঁড়িয়ে একথা স্পষ্ট করে বলেছেন, জোর গলায় বলেছেন যে তার নির্বাচনী আমলে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, সেই সময় দিনের ভোট রাতে হয়নি এবং
ওই সময় তৎকালীন সময় তিনি সবচেয়ে যে দুর্নীতিমূলক কাজটি করেছিলেন সেটি হলো আমার শ্রদ্ধাভাজন একজন বড় ভাই গোলাম মাওলা রনি, আমি তার একজন ভক্ত এবং তার তুলনায় খুবই নগণ্য। তার বসত বাড়িটি ভেঙে ফেলেছিলেন এবং তার পৈতৃক ভিটামাটি থেকে তাকে উচ্ছেদ করে দিয়েছিলেন। এটি আমার চোখে দেখা সবচেয়ে বড় দুর্নীতি এবং গোলাম মাওলা রনিও এই বিষয়টি নিয়ে অনেক কষ্ট পেয়েছেন এবং তার মতন মানুষ, এই যে সাবেক নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা, তিনি যে মব জাস্টিসের শিকার হলেন এই বিষয়টিকে তিনিও ভালোভাবে নেননি। তিনিও এই বিষয়টির শাস্তি দাবি করছেন এবং তিনি একথা বলেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত তিনি এটা কল্পনাও করেননি যে তার মতন মানুষের, তার মতন মুক্তিযোদ্ধার এরকমের পরিস্থিতি হবে। তাহলে দেখুন, যে মানুষটা তার আমলে নির্যাতিত হলো, তার দুর্নীতির চাক্ষুষ প্রমাণ, সেই লোকটি গোলাম মাওলা রনি ভাই, সেও তাকে নিয়ে তার এই যে মব জাস্টিসের যে শিকার হলেন তিনি, সেই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করলেন। তো কোন বাংলাদেশে বসবাস করছি আমরা? তো এই বাংলাদেশের মানুষের ব্লাডের ভিতরে যে মব নামের সন্ত্রাসী কার্যক্রম, এর বীজ বপন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যৎ দিনে প্রস্তুত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সকল উপদেষ্টারা, বর্তমান নির্বাচন কমিশনের প্রধান এবং যারা এ ধরনের মব জাস্টিসের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। প্রকৃতি আপনাদেরকে সবকিছুই রিটার্ন করবে। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।